হেই এভরিওয়ান, কি অবস্থা সবার? আশা করি সকলে ভালো আছেন। তো আজকের ভিডিওটা কিছুটা কন্ট্রোভার্সিয়াল হবে, কারণ আজকের ভিডিও টপিক হচ্ছে বাইকের পেছনে কি আদৌ টাকা ঢালা ওর্থ ইট বা নেসেসারি, নাকি শুধু শখের বসে টাকা ঢালি। তো এটা কন্ট্রোভার্সিয়াল এই কারণে, কারণ বাইকের ক্ষেত্রে কিছু কিছু ক্ষেত্রে টাকা ঢালা নেসেসারি, আবার কিছু কিছু ক্ষেত্রে টাকা ঢালা হচ্ছে সম্পূর্ণ শখের ব্যাপার। তো এটা শখটা হচ্ছে যার যার পার্সোনাল ব্যাপার, ওইটা নিয়ে আমি কিছু বলবো না। আমি আজকে এমন কিছু টপিকস নিয়ে কথা বলবো যেই সব ক্ষেত্রে মানে টাকা ঢালতে হয় বা ওই পার্টসগুলো লাগে আর কি। তো এইসব কিছু টপিকস নিয়ে আজকে আলোচনা করব। যেমন একটা গুরুত্বপূর্ণ পার্টস হচ্ছে বাইকের টায়ার। বাইকের টায়ার যখন পুরাতন হয়ে যায় তখন তার কার্যকারিতা হারায় ফেলে। যেমন তখন বাইকের চাকার গ্রিপ কমে যায়, তারপর পিচ্ছিল জায়গায় বেশি স্কিড করে, ব্রেক ধরলে চাকা স্কিড করে, এবং অতিরিক্ত পুরাতন টায়ার হয়ে গেলে বা ফাটা টায়ার হয়ে গেলে ওটা ফেটে যাওয়ার একটা সম্ভাবনা থাকে, বা অতিরিক্ত পাতলা হয়ে গেলে চালাতে চালাতে তো এটা রাস্তায় ফেটে যাওয়ার সম্ভাবনা থাকে। তো এটা ফেটে গেলে বড় ধরনের দুর্ঘটনার শিকার হতে পারে। তো এটা হচ্ছে একটা পয়েন্ট যে বাইকে ভালো মানের টায়ার লাগাতে হবে। বাইকের এই জিনিসটা কম্প্রোমাইজ করা যাবে না। বাইকে অবশ্যই ভালো মানের এবং ভালো ব্র্যান্ডের, ভালো গ্রিপ ওয়ালা, ভালো গ্রিপ সহ টায়ার লাগাতে হবে। এটা নিজের সেফটি পারপাসে। তো এই জিনিসটার ভিতরে টাকা খরচ করতে হবে। আরেকটা গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে বাইকের ব্রেকিং। ব্রেকিং নিয়ে কম্প্রোমাইজ করা যাবে না। যেমন টাইম টু টাইম ব্রেক প্যাড চেঞ্জ করা, বা ব্রেক প্যাড যখন ক্ষয় হয়ে যাবে বা ওটা কার্যকারিতা হারাই ফেলবে তখন ব্রেক প্যাড চেঞ্জ করতে হবে। তারপর ডিস্ক, তাদের ডিস্ক বাইক, তারা ডিস্ক চেঞ্জ করবে যদি ডিস্ক বেশি পাতলা হয়ে যায় বা বেশি ক্ষয় হয়ে যায়, ডিস্ক চেঞ্জ করতে হবে। ব্রেক অয়েল বা ফর্ক অয়েল যেটাই বলেন সেটা চেঞ্জ করতে হবে টাইম টু টাইম। কেবল ঠিক আছে কিনা, ব্রেকিং এর যে কেবলটা আছে কেবল ঠিক আছে কিনা কেবলটা দেখতে হবে, কেবল চেঞ্জ করতে হবে। এবং এই ক্ষেত্রে আপনারা আরেকটু এক্সট্রা টাকা ব্যয় করতেও পারেন। যারা স্টক ব্রেকিং পারফরমেন্স ভালো পাচ্ছেন না বা আপনারা স্যাটিসফাই না স্টক ব্রেকিং সিস্টেম নিয়ে, তারা চাইলে ব্রেকিং সিস্টেমটা চেঞ্জ করতে পারেন। যেমন বিভিন্ন ভালো ভালো নামি দামি ব্র্যান্ডের ব্রেকিং সিস্টেম আছে, সেই ব্রেকিং সিস্টেমগুলো ইনস্টল করতে পারেন। তো এই ক্ষেত্রে টাকা ব্যয় করলেও আমি বলবো না যে এটা ওয়ার্থ ইট না। ব্রেকিং এর ক্ষেত্রে যেহেতু নিজের সেফটি পারপাসের জন্য এটা ইউজ করা হয়, সেই ক্ষেত্রে আপনারা একটু বেশি দাম দিয়ে বা বেশি ভালো কিছু আপগ্রেডেশন করতেই পারেন। এটা নিয়ে কোনো সমস্যা নেই, এটা হচ্ছে সেফটি পারপাস, এটা নেসেসারি। এটা নেসেসারির পর্যায়ে আমি ধরলাম। এইবার আসি ইঞ্জিন অয়েল সেগমেন্টে। ইঞ্জিন অয়েলটাও কিন্তু বাইকের জন্য গুরুত্বপূর্ণ একটা জিনিস, যেটার ক্ষেত্রে কিনা কম্প্রোমাইজ করা উচিত না বলে আমি মনে করি। যেমন নিম্নমানের বা খোলা ইঞ্জিন অয়েল অনেকে ভরেন, খোলা ইঞ্জিন অয়েল ভরা ঠিক না। নিম্নমানের নিম্ন গ্রেডের ইঞ্জিন অয়েল ভরা ঠিক না। আপনারা ইঞ্জিন অয়েলের ক্ষেত্রে একটু বেশি টাকা ব্যয় করতেই পারেন, এটা আমি করতে সাজেস্ট করতেছি। যেমন আমাদের সমাজে প্রচলিত আছে যে মিনারেল ভরে অনেকে 500 থেকে 900 কিলো চালায়। একটা মিনারেল ইঞ্জিনের দাম ধরলাম 500-600 টাকা, কম বেশি হতে পারে। যদি যেহেতু আমি মিনারেল ভরি না, তাই আমি মিনারেলের দামটা ওইভাবে জানি না। সেই ক্ষেত্রে আপনারা একটা ভালো মানের ইঞ্জিন অয়েল ভরবেন, ফুল সিনথেটিক। ফুল সিনথেটিক ইঞ্জিন অয়েল ভরে আপনারা অনায়াসে 3 থেকে 4 হাজার কিলো অনায়াসে চালাতে পারবেন। এবং বিভিন্ন কোম্পানি রেকমেন্ডও করে দেয় যে এত কিলো পর্যন্ত চালাতে পারবেন, এবং আপনার বাইক ব্র্যান্ডও রেকমেন্ড করে দেয়। সেই অনুযায়ী আপনারা আপনাদের ইঞ্জিন অয়েলটা টাইম টু টাইম, মানে যত কিলো রেকমেন্ড করা আছে তত কিলো চালাতে পারবেন। ইঞ্জিন অয়েল ক্ষেত্রে একটু বেশি টাকা ব্যয় করে একটা ভালো মানের ফুল সিনথেটিক ইঞ্জিন অয়েল ব্যবহার করা উচিত। এই ক্ষেত্রে টাকাটা একটু বেশি গেলেও আপনার বাইকটা ভালো থাকবে। এই কারণে এটা একটু বেশি টাকা খরচ করা উচিত বলে আমি মনে করি। এবং আরেকটা জিনিস হচ্ছে ইঞ্জিন অয়েল ফিল্টার। অনেকে আছেন যে শুধু ইঞ্জিন অয়েল চেঞ্জ করেন, কিন্তু আপনার বাইকে যে ইঞ্জিন অয়েল ফিল্টার একটা জিনিস আছে, সেই জিনিসটা অনেকে জানেনি না, বা অনেকে জানে তারপরও চেঞ্জ করতে চায় না। তো অয়েল ফিল্টারটার ব্যাপার হচ্ছে কি, প্রতি ইঞ্জিন অয়েল ড্রেনের সময় ওটা চেঞ্জ করে নেওয়া বেটার। তো এই ক্ষেত্রেও একটু মানে প্রতি মেইনটেনেন্স এটা চেঞ্জ করে দিবেন, এটাও টাকা ওর্থ ইট। যে এটা এই ক্ষেত্রে টাকা ব্যয় করলো, এটা অপচয় হচ্ছে না টাকাটা, এটা আপনার বাইকের নেসেসারি পর্যায়ে চলে যায়। এবার আসি বাইকের চেইন সেগমেন্টে। চেইন সেগমেন্ট বলতে চেইনের মেনটেনেন্স। যেমন চেইন চেইন ক্লিন করার জন্য চেইন ক্লিনার ইউজ করতে পারেন। এই ক্ষেত্রে একটু টাকা ব্যয় করলেও সমস্যা নাই, যেহেতু এটা আপনার বাইকের সেফটি পারপাসের ক্ষেত্রে চলে যায়। চেইন ক্লিনার ইউজ করতে পারেন। তারপরে চেইন লুপ, এইসব ক্ষেত্রে আপনারা একটু মানে
ওই মোবিল না দিয়ে চেনে ওই চেন লুপটা ইউজ করবেন, সেটা বেটার হবে। তো সেই ক্ষেত্রে আপনারা টাকা ব্যয় করে চেন ক্লিনার এবং চেন লুপটা কিনতে পারেন। চেন পকেট এবং চেন পকেটের যে পুরো সেট, এটা ক্ষয় হয়ে গেলে পুরো সেটটাই চেঞ্জ করে ফেলবেন, কারণ এটা আপনার বাইকের সেফটি পারপাসে চলে যায়। চেন পকেট নষ্ট হয়ে যায় তখন আপনার মাইলেজ ড্রপ করবে এবং রাস্তাঘাটে বিপদ হওয়ার সম্ভাবনা থাকে। যেমন চেন অতিরিক্ত ক্ষয় হয়ে গেলে রাস্তায় হাই স্পিডে চেন ছিঁড়ে যাওয়ার একটা পসিবিলিটি থাকে। তো সেই ক্ষেত্রে চেন পকেটটা চেঞ্জ করে নিতে পারেন টাইম টু টাইম। যখন দেখবেন যে আপনার চেন পকেটটা ক্ষয় হয়ে গেছে বা ক্ষয় হওয়ার পর্যায়ে আছে, তো সেই ক্ষেত্রে আপনারা চেঞ্জ পকেটটা চেঞ্জ করে নেবেন। এটা একটা নেসেসারি মেনটেন্যান্সের পর্যায়ে চলে যায়। এই ক্ষেত্রেও টাকা ব্যয় করলে আমি মনে করি না যে এটা টাকা অপচয় হয়েছে, এটা আপনার বাইকের এবং আপনার সেফটি পারপাসে চলে গেছে। তো এই ক্ষেত্রে টাকা ব্যয় করাটা ওয়ার্থ ইট। তারপর আসি বাইকের সাসপেনশনের ক্ষেত্রে। সাসপেনশনের ক্ষেত্রে অনেক সময় দেখা যায় যে অয়েল লিক করে, সামনের সাসপেনশন থেকে অয়েল লিক করে বা পেছনের সাসপেনশন থেকে অয়েল লিক করে বা অয়েল সিল কেটে যায়। তো অয়েল সিল কেটে গেলে দেখা যায় অনেকে অয়েল সিল কাটা অবস্থায় বাইকটা রান করে বা চালায়। সেই ক্ষেত্রে কিন্তু আপনার সাসপেনশনের ভিতরের যে স্প্রিংটা আছে, স্প্রিংটা নষ্ট হওয়ার পসিবিলিটি থাকে এবং পার্মানেন্ট ড্যামেজ হওয়ার পসিবিলিটি থাকে। সেই ক্ষেত্রে আপনারা যদি মানে সিল কেটে যাওয়ার সাথে সাথে সিলটা পরিবর্তন করে না ফেলেন এবং অয়েলটা চেঞ্জ করে না ফেলেন, তাহলে সেই ক্ষেত্রে আপনার সাসপেনশনে পার্মানেন্ট ড্যামেজ হওয়ার একটা পসিবিলিটি থাকে। তো এই ক্ষেত্রে এটা অয়েল সিল কেটে গেলে সাথে সাথে এটা অয়েল সিলটা ঠিক করে নেবেন এবং নতুন অয়েল ঢেলে পুরোটা চেঞ্জ করে নেবেন। এবং অনেক ক্ষেত্রে দেখা যায় অয়েল সিল কাটে না, কিন্তু আমরা দীর্ঘদিন বাইকটা চালাই কিন্তু অয়েল সিল কাটে না, কিন্তু ভিতরে অয়েলটা কিন্তু ঠিকই নষ্ট হয়ে যায়। তো সেই ক্ষেত্রে দীর্ঘদিন চালানোর পর যখন অয়েল সিল না কাটলেও অয়েল সিলটা পরিবর্তন করে নেবেন ভিতরে অয়েলটা সহ। সেই ক্ষেত্রে আপনার ভেতরের যে এই সাসপেনশনের যে স্প্রিংটা আছে, সাসপেনশনের ভিতরে যে স্প্রিংটা আছে, স্প্রিংটা ভালো থাকবে এবং সাসপেনশন ভালো থাকবে, দীর্ঘদিন সার্ভিস দিবে আপনাকে। এবং সেম এজ ব্যাক সাসপেনশন, পিছনের সাসপেনশন ওইভাবে অয়েল লিক করে না সহজে, কিন্তু ওইটারও মানে হালকা পাতলা ড্যামেজ হতে পারে। যখন আপনি বুঝতে পারবেন যে না জিনিসটা ড্যামেজ হচ্ছে, বা আপনি চালিয়ে বুঝতে পারবেন যে এখন হয়তো বা পরিবর্তন করা উচিত, মানে সাসপেনশন আগের মতো ফ্রি না, বা যে কোনো একটা ঝামেলা হতে পারে। আপনি বাইকটা চালান, আপনি শুরু থেকে বাইকটা যেহেতু চালান, আপনি বুঝতে পারবেন যে হালকা পাতলা সমস্যা হলে বা ব্যাড সিচুয়েশন ক্রিয়েট হলে আপনি বুঝতে পারবেন জিনিসটা। তো সেই ক্ষেত্রে চেঞ্জ করে নেওয়া বেটার। তো এই ক্ষেত্রে টাকাটা একটু ব্যয় করলেও এটা ওয়ার্থ ইট। এবার আসি বাইকের ব্যাটারি সেগমেন্টে। বাইকের ব্যাটারি দুর্বল হয়ে গেলে ব্যাটারিটা চেঞ্জ করে নেওয়াই বেটার, কারণ ব্যাটারি এটা ঠিকঠাক করার কোনো মানে ওই রকম কোনো ওয়ে নাই। দেখা যায় যে ব্যাটারি চার্জ দিলেও কিছুদিন পর আবার নষ্ট হয়ে যায়। তো সেই ক্ষেত্রে ব্যাটারিটা চেঞ্জ করে নেওয়া বেটার, কারণ ব্যাটারির উপর আপনার বাইকের অনেক কিছু নির্ভর করে। হেডলাইটের আলো নির্ভর করবে, হর্ন, ইন্ডিকেটর, অনেক কিছু ব্যাটারির উপর নির্ভর করে। তারপর ব্যাটারি দুর্বল হয়ে গেলে সেলফ নেবে না, রাস্তাঘাটের বাইক বন্ধ হয়ে গেলে তখন ধাক্কাতে হবে বা ডাবল স্ট্যান্ড করে তখন আবার স্টার্ট দিতে হবে। যেসব বাইকে কিক নাই, কিক থাকলে তো ওটা আলাদা ব্যাপার, কিন্তু যেসব এখন ম্যাক্সিমাম বাইকে কিক নাই, তো সেই ক্ষেত্রে ব্যাটারিটা দুর্বল হয়ে গেলে চেঞ্জ করে নেওয়া বেটার। বাইকের এয়ার ফিল্টার টাইম টু টাইম পরিবর্তন করে নেওয়া। যখন দেখবেন যে ময়লা হয়ে গেছে, এটাকে ক্লিন আপ না করে ডাইরেক্ট পরিবর্তন করে নেওয়াই বেটার। কারণ ক্লিন আপ করলে দেখা যায় যখন ওটা হাওয়া দিয়ে ক্লিন করবে, এটা এয়ার ফিল্টারটা যখন হাওয়া দিয়ে ক্লিন করবে, তখন এয়ার ফিল্টারের ভিতরের পার্টি মানে এয়ার ফিল্টার যে কার্যকারিতা সেটা অনেকাংশেই নষ্ট হয়ে যাবে। কারণ হাওয়ার ফলে ভিতরে যে ওর ময়লা আটকানোর যে ক্যাপাবিলিটি সেটা নষ্ট হয়ে যাবে, কারণ এয়ার ফিল্টারের ভিতরে ছিদ্রগুলো বড় হয়ে যাবে। তো সেই ক্ষেত্রে এয়ার ফিল্টার ক্লিন না করে যখন ময়লা হয়ে যাবে পুরো পরিবর্তন করে নেওয়া বেটার। এতে করে আপনার বাইকের হেলথও ভালো থাকবে এবং মাইলেজও বেটার পাবেন, কারণ এয়ার ফিল্টারের উপর মাইলেজও অনেকটা ম্যাটার করে। আরেকটা যেটা আছে সেটা হচ্ছে বাইকের কেবলস সামান্য পরিমাণ ত্রুটি দেখা দিলে এটা চেঞ্জ করে নেওয়া বেটার, কারণ কেবলসটার উপরে বাইক চালানি মানে চালানোর ডিপেন্ড করতেছে। যেমন থ্রোটল কেবল যদি ফেসে যায়, তখন থ্রোটল দেখা যায় যে যখন থ্রোটল দিবেন তখন আর থ্রোটলটা ব্যাক ক্লাস কেবল ফেসে যেতে পারে। তো এগুলো আর কি হালকা পাতলা ত্রুটি দেখা দিলে বা অনেকদিন দীর্ঘদিন চালালে আপনি বুঝতে পারবেন যে অনেক কিলো চালাই ফেলছি, এখন চেঞ্জ করে নেওয়া বেটার। বা আমি বলবো যেগুলো সামান্য ত্রুটি দেখা দিলে চেঞ্জ করে নেওয়া বেটার হবে। এত ডিটেলসে না বলি, আমি শুধু মানে এক লাইনে বা অল্প কিছুর ভিতরে বলে দিই যে কি কি চেঞ্জ করা নেসেসারি। যেমন স্পার্ক প্লাগ টাইম টু টাইম চেঞ্জ করা নেসেসারি, কারণ স্পার্ক প্লাগ এর কারণে আপনার বাইক রাস্তাঘাটে বন্ধ হয়ে যাওয়ার একটা পসিবিলিটি থাকে। যেমন স্পার্ক প্লাগ বেশি পুড়ে গেলে দেখা যায় আপনি অনেকদিন চেঞ্জ করতেছেন না, আপনি এটার ব্যাপারে কোনো খেয়ালই নাই, এটা চেকও করেন নাই। দেখা যায় আপনি একটা জরুরি কাজে বের হয়েছেন, তখন রাস্তা আপনার বাইকটা বন্ধ হয়ে গেল, বা
বন্ধ করার পর আর বাইকটা স্টার্টই নিচ্ছে না, এটা স্পার্ক প্লাগের ক্ষেত্রে হতে পারে। সেই ক্ষেত্রে প্লাগটা আপনারা টাইম টু টাইম চেঞ্জ করে নেবেন। প্লাগটা নর্মালি আমরা বলি 7 থেকে 8 হাজার কিলোর মধ্যে চেঞ্জ করে নেওয়া বেটার। তো আপনারা প্লাগটা টাইম টু টাইম চেঞ্জ করে নেবেন। তারপর হচ্ছে কেবলসের কথা তো বললামই, কেবলস চেঞ্জ করতে হবে বা করতে পারেন। তারপর হচ্ছে বেয়ারিংস, বাইকটা সার্ভিসিং এর সময় এগুলো চেঞ্জ করে দেয় যদি বেয়ারিংস নষ্ট হয়ে যায়, তো এটা সার্ভিসের ক্ষেত্রে চলে গেল, বেয়ারিংস চেঞ্জ করা বেটার। তারপর বল রিসার্চ, এগুলো সামান্য ত্রুটি দেখা দিলে বা নষ্ট হয়ে গেলে সাথে সাথে চেঞ্জ করে নেওয়াই বেটার, কারণ এইসবের ক্ষেত্রে আপনার বাইকের ব্যালেন্সিং, তারপর চালানোর ক্ষেত্রে বিভিন্ন ধরনের ঝুঁকির সম্মুখীন হতে পারেন। তো এইসব জিনিস টাইম টু টাইম বা সামান্য ত্রুটি দেখা দিলে চেঞ্জ করে নেওয়া বেটার। তো এইসব ক্ষেত্রে হচ্ছে আপনার টাকা ওয়ার্থ ইট, যে আপনি যে বাইকের পিছনে টাকা ঢালছেন তো সেই টাকাটা ওয়ার্থ ইট, কারণ এটা আপনার সেফটি পারপাসে, এইসব যতগুলো পয়েন্ট আমি দেখাইছি সবগুলো আপনার সেফটি পারপাসে চলে গেল। তো এইসব ক্ষেত্রে আপনারা বাইকের পিছনে টাকা ঢালবেন এবং ঢালাটা ওয়ার্থ ইট। এইসব ক্ষেত্রে বাইকের পিছনে টাকা ঢালাটা কখনোই ওয়েস্ট অফ টাইম না, এটা আপনার সেফটি পারপাসে চলে গেল। তো এইবার আসি যে কোন কোন ক্ষেত্রে বাইকের পিছনে টাকা ঢালাটা শুধুই শৌখিন ব্যাপার, যেটা বাস্তব জীবনে কোনো কাজেই লাগে না, সেটা জাস্ট আপনি শো অফ করতেছেন। শো অফের ক্ষেত্রে এগুলো চলে যায়, যেমন অতিরিক্ত লাইটিং কিন্তু জাস্ট শুধু আপনার শো অফে চলে যায়, এটা কিন্তু বাস্তবিক জীবনে কোনো কাজে লাগে না। এটা জাস্ট আপনার টাকা আছে, আপনি টাকা ব্যয় করতেছেন এই কারণে। বাইকটা শুধু শখের ব্যাপার। আর এটা হচ্ছে শুধু অতিরিক্ত আওয়াজের জন্য অ্যাডজাস্ট ইউজ করা। অ্যাডজাস্টটা কিন্তু পুরোটাই শৌখিন ব্যাপার, কারণ কোম্পানি থেকে আপনাকে একটা অ্যাডজাস্ট দিয়ে দেয়, সেটা কিন্তু যথেষ্ট ভালো। এরপরও আপনার লাউড আওয়াজের জন্য অ্যাডজাস্ট লাগান, এটা টোটালি শৌখিন। আমি ওয়েস্ট অফ মানি বলতে পারছি না, কারণ শখটা হচ্ছে আগে, অনেকের শখ থাকে, মানে এগুলো হচ্ছে শৌখিন ব্যাপার, অনেকের কাছে ওয়েস্ট অফ মানি হতে পারে। যেহেতু আমার ভিডিও টপিক হচ্ছে যে বাইকের পিছনে কি কি ক্ষেত্রে টাকা ঢালা ওয়ার্থ ইট, কি কি ক্ষেত্রে টাকা ঢালা ওয়ার্থ ইট না, তো সেই ক্ষেত্রে আমি বলবো যে এইটা ওয়েস্ট অফ মানি। যদিও আপনারা এটাকে নেগেটিভ ভাবে নেবেন না, কারণ আমি আগেই বলে নিয়েছি যে শখের ব্যাপার হচ্ছে আলাদা, শখের ক্ষেত্রে ওটা আপনারা টাকা ঢালতেই পারেন। তো আরেকটা ক্ষেত্রে হচ্ছে অতিরিক্ত অ্যাক্সেসরিজ বাইকে ইউজ করা, সেটা হচ্ছে টোটালি শখের ব্যাপার। এগুলো নেসেসারি কিছুই না, এগুলো জাস্ট আপনি শখের কারণে আপনার বাইকে ঢালছেন বা বাইকে লাগাচ্ছেন। যেমন এক্সট্রা এলইডি, বিভিন্ন ধরনের স্টিকার্স, বিভিন্ন ধরনের এক্সট্রা কিটস, মানে এই ধরনের যত আননেসেসারি অ্যাক্সেসরিজ আছে যেগুলা বাইকের জন্য নেসেসারি না, বাট আপনি জাস্ট শখে লাগাইছেন। তো এই এক্সট্রা মডিফিকেশন, যত ধরনের মডিফিকেশন আছে সব হচ্ছে এই ক্যাটাগরিতে পড়ে, যে ওয়েস্ট অফ মানি। ওয়েস্ট অফ মানি আমি ওইভাবে বলতে চাচ্ছি না, কারণ এটা কন্ট্রোভার্সিয়াল টপিক। আমি আগেই বলে নিচ্ছি এটা কন্ট্রোভার্সিয়াল টপিক, কারণ শখের জিনিসটা টোটালি আলাদা। আপনি শখ করে লাগাইছেন, শখের সাইড হচ্ছে আলাদা, নেসেসারি সাইড হচ্ছে আলাদা। তো এই ক্ষেত্রে আমি বলতেছি যে ওয়েস্ট অফ মানি। 4টা ক্যাটাগরিতে ভাগ করছি আমার এই ভিডিওটার টপিক অনুযায়ী, যে কোন ক্ষেত্রে টাকা ঢালা সবচেয়ে বেশি উত্তম এবং কোন ক্ষেত্রে টাকা ঢালা মানে এই লিস্টের একদম লাস্ট পর্যায়ে থাকে। তো সেফটি পারপাসে টাকা ঢালাটা হচ্ছে নাম্বার 1 প্রায়োরিটি। এই ক্ষেত্রে টাকা ঢাললে এটা ওয়ার্থ ইট, এটা কোনো টাকার অপচয় না। তারপরে দ্বিতীয়ত হচ্ছে ইঞ্জিন রিলায়েবিলিটি, ইঞ্জিন ভালো রাখার জন্য যেসব অ্যাক্সেসরিজ প্রয়োজন বা যেসব পার্টস প্রয়োজন সেই সব ক্ষেত্রে টাকা ঢালাটাও ওয়ার্থ ইট, এটাও কোনো মানি ওয়েস্ট না বা ওয়েস্ট অফ মানি না। থার্ড হচ্ছে মেনটেনেন্স, কারণ বাইক মেনটেন করলে কিন্তু বাইকটা ভালো থাকে। তো এই ক্ষেত্রেও টাকা ঢালাটা ওয়ার্থ ইট, এই ক্ষেত্রেও টাকা ঢালাটা কোনো খারাপ কিছু না। তো লাস্টে যেটা হচ্ছে কসমেটিক্স বলতে আমি বোঝাচ্ছি যে বাইকে এক্সট্রা যত মডিফিকেশন আছে এগুলো হচ্ছে আপনার টোটালি শখের ব্যাপার। এসব ক্ষেত্রে টাকা, আপনার যদি অনেক টাকা থেকে থাকে আপনি টাকা ঢালেন বা আপনার শখের কারণে ঢালেন, কিন্তু এটা সেফটি পারপাস বা বাইকিং রিলায়েবিলিটি বা মেনটেনেন্স এসব কোনো পর্যায়ে পড়ে না, এগুলো টোটালি আপনার শখের ব্যাপার। তো এসব ক্ষেত্রে আপনার টাকা ঢাললে এটা জাস্ট আপনার শখ আছে এর জন্য ঢালছেন, কিন্তু এগুলো নেসেসারি না। হোপ রাখতেছি ভিডিওতে কারো মনক্ষুণ্ণ করি নাই আমি বা কাউকে ডিসঅ্যাপয়েন্ট করি নাই। আমি জাস্ট আমার ফ্যাক্টগুলো এবং আমার পয়েন্টগুলো তুলে ধরছি যে কি কি ক্ষেত্রে বাইকের পেছনে টাকা ঢালাটা নেসেসারি এবং কি কি ক্ষেত্রে নেসেসারি না। ওইগুলা জাস্ট শখের কারণে। তো শখটা হচ্ছে যার যার পার্সোনাল অপিনিয়ন, আপনার শখ থাকলে আপনি করতেই পারেন। তো আমার ভিডিওটা কেউ খারাপ পারপোসে নেবেন না বা খারাপভাবে নেবেন না, আমি জাস্ট আমার অপিনিয়নগুলো শেয়ার করছি যে কোনটা নেসেসারি এবং কোনটা শখ, বা কোনটা আননেসেসারি বা কোনটা ওয়েস্ট অফ মানি, যেটাই বলেন। কারণ অনেকের ধারণা থাকে যে বাইকে কোনটা করলে টাকাটা আমার জলে যাবে না, বা কোনটা করলে আমার টাকাটা শুধু শুধু ব্যয় করতেছি, মানে এরকম অনেক ইয়ে থাকে। এর জন্য আমি জাস্ট কনফিউশন ক্লিয়ার করার জন্য এটা বলছি।
এটাকে প্লিজ কেউ খারাপভাবে নেবেন না। আমি জাস্ট আমার অপিনিয়ন শেয়ার করছি। হোপ রাখতেছি ভিডিওতে কোনো কিছু ভালো লাগছে। যদিও কন্ট্রোভার্সিয়াল টপিক নিয়ে আজকে আলোচনা করছি, জানি না মানে কে কিভাবে নেবেন। যদি কোনো কিছু ভুল বলে থাকি বা কোনো কিছু আপনাদের ভালো না লাগে, সেটাকে ক্ষমাসুলভ দৃষ্টিতে দেখবেন। তো আজকে ভিডিওটা এই পর্যন্তই থাক। হোপ রাখতেছি ভিডিওতে কোনো কিছু ভালো লাগছে, কোনো কিছু ভালো লাগলে একটা লাইক করে দেবেন এবং সাবস্ক্রাইব করে হয়ে যাবেন আমাদের ফ্যামিলি মেম্বার ইনশাআল্লাহ। যতক্ষণ পর্যন্ত আমি নেক্সট ভিডিও নিয়ে না আসছি, আমরা থাকবো ভালো, আমরা থাকবো সুস্থ এবং প্রত্যেকে টেক কেয়ার করবে ইনশাআল্লাহ। বাই বাই।